আপনাদেরকে ধন্যবাদ আজকের এই উপস্থিতির জন্যে। আমরা আপনার চূড়ান্ত ভোট কেন্দ্রের চূড়ান্ত একটা তালিকা আমরা ঠিক করেছি। আমি আপনাদেরকে সেই সংখ্যাটা বলে দেই। সেটা হচ্ছে যে আমাদের 64টা জেলার 300 কনস্টিটিউয়েন্সির ভোট কেন্দ্রের সংখ্যা 42,761। 42,761, এটা হচ্ছে কেন্দ্রের সংখ্যা। আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্যে 1,15,137, 1,15,137, আর মহিলাদের জন্যে 1,29,602, 1,29,602, এ মিলিয়ে 2,44,649। এই হচ্ছে আমাদের চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা, 2,44,649। এটা হচ্ছে মোট কক্ষ পুরুষ মহিলা মিলিয়ে। অস্থায়ী কেন্দ্রের আমরা প্রাথমিকভাবে আমাদের এখন পর্যন্ত হিসাব হচ্ছে 14টা, এবং সেখানে অস্থায়ী কক্ষের সংখ্যাও দাঁড়াবে আপনার 12,000-এর মতন। এই হচ্ছে আপনার যেটা ছিল। আপনাদের অনেকেরই কথা ছিল যে এটা জিজ্ঞাসা করেছিলেন আমাকে যে এটা প্রকাশ করছি না কেন। আসলে আমরা সময় মতনই এটা রেডি করেছি, হয়তো আমি আমার অনুপস্থিতিতেই কারণেই এটা আপনাদেরকে তাৎক্ষণিকভাবে জানাতে পারিনি। একটি কক্ষে আমাদের ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে 3,000, গড়ে 3,000 ভোটারের সংখ্যা, এবং সেই সংখ্যা অনুপাতে এটা কক্ষ বিন্যাসটা পরবর্তীতে হবে। এটা ভোট ব্যবস্থাপনার সাথে এটা আরও পরে করব। এটা আপনাদের আরও কিছু প্রশ্ন আছে, সেটা যেটা আমাকে কালকে জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের কর্মপরিকল্পনার সাথে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি কিনা। হ্যাঁ, একটা বিষয় আমরা, একটা না দুটো বিষয়ে আমরা এখন একটু পিছিয়ে আছে আমাদের কর্মপরিকল্পনা অনুযায়ী। একটা হচ্ছে যে রাজনৈতিক দলের নিবন্ধন, আর একটা হচ্ছে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন। তো রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে আমরা অতীতেও আপনাদেরকে বলেছি যে 22টা যে রাজনৈতিক দলের আমরা প্রাথমিকভাবে আমরা মনে করেছি যে বিবেচনাযোগ্য, তাদের বিষয়ে বাড়তি আরও কিছু তথ্যানুসন্ধানের জন্য আমরা মাঠ পর্যায়ে কিছু তথ্য কালেক্ট করেছি, এবং এটা ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে আমরা কমপ্লিট করতে পারবো। এবং তখনই আমরা এই রাজনৈতিক দলের যে নিবন্ধনের বিষয়টা করতে পারবো। হ্যাঁ, এটা অত্যন্ত সত্যি কথা যে আমরা কিছুটা পিছিয়ে আছি, তবে সে পিছিয়ে পড়াটা আমাদের জন্য তাগিদও আছে, কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো কারণ আছে বলে মনে করি না। কেন, যতটুকু সময় আছে আমরা ইনশাল্লাহ সেটুকুতে কভার করে নিতে পারবো। আপনারা সহযোগিতা তো সবসময় আমরা পাচ্ছি এবং ভবিষ্যতে এ ব্যাপারে পাবো। পর্যবেক্ষক সংস্থার ব্যাপারেও তাই। পর্যবেক্ষক সংস্থার ব্যাপারে আপনাদের দেওয়া তথ্য অত্যন্ত, আমি আগেও বলেছি, অত্যন্ত সুন্দর হয়েছে, এবং কিছু কিছু আমাদের জানার সীমাবদ্ধতা আপনারা পূরণ করে দিয়েছেন, সেই অনুযায়ী আমরা এটাকে কমপ্লিট করছি। এখন কয়টা শেষ বিচারে কয়টা দাঁড়াবে এটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। এটাও আমরা চেষ্টা করছি এই সপ্তাহের ভিতরে কমপ্লিট করে দেওয়ার জন্য। স্যার, দেশীয় পর্যায়ে কতগুলো দাবি আপত্তি পড়েছে পর্যবেক্ষক? আমি ওই চাইটা বলছি যে এটা যেহেতু পর্যালোচনার পর্যায়ে আছে, তো আমরা এই সপ্তাহের শেষের দিকে আপনাদেরকে আরেকবার ব্রিফ করতে হবে আমার এই বিষয়টা নিয়ে, রাজনৈতিক দল এবং পর্যবেক্ষক সংস্থার ক্ষেত্রে এটা করতে হবে। আর আরেকটা জিনিস আপনারা জানতে চেয়েছিলেন যে প্রতীকের ব্যাপারে। গতকালকে প্রতীক না, বিএনপির রাজনৈতিক দলের থেকে এসে রাজনৈতিক প্রতীকের জোটবদ্ধ এটা কমিশন সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে কি করবেন না করবেন। তবে প্রাথমিকভাবে বলা যেতে পারে যে এটা উপদেষ্টা পরিষদের থেকে যেটা অনুমোদিত হয়ে গেছে, এটা আইন মন্ত্রণালয়ের কাছে প্রাথমিকভাবে আছে। এখন বাকিটা কমিশন চিন্তা করবেন যে এটা কি করা যেতে পারে। প্রতীক বরাদ্দের ব্যাপারটা যেটা আছে সেটা হচ্ছে যে আপনার যে রাজনৈতিক দলগুলোকে প্রাথমিকভাবে চিহ্নিত করে মনে করি যে এরা নিবন্ধন পাওয়ার যোগ্য, তাদের বিজ্ঞপ্তি দিতে হবে। সেই বিজ্ঞপ্তির সময় তাদেরকে প্রতীক চিহ্নিত করেই বিজ্ঞপ্তি দেওয়া হবে। এইটা হচ্ছে অবস্থান। এখন আপনি এই ব্যাপারে তো কমিশন আগেই তার অবস্থান বলেছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছি যে এ ব্যাপারে
নির্বাচন কমিশনের অবস্থান যা বলা হয়েছে, এখান থেকে এখনো পর্যন্ত আমার কাছে বিকল্প কোনো প্রস্তাব দেওয়ার বা কথা বলার কোনো তথ্য আমার কাছে নেই। কাজে নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। আপনার আরেকটা প্রশ্ন। আরপিও সংশোধনী হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আগেই স্যার, পরবর্তীতে সংলাপ করলে সেখান থেকে প্রস্তাব আসলে আরপিও আবার সংশোধনে যাবেন কিনা? আমার মনে হয় যে এটা একটা এই প্রশ্নের উত্তরটা একটু টেকনিক্যাল ব্যাপার আছে। আরপিও সংশোধনের আগে পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের কী বলে যাতে অনেক দীর্ঘমেয়াদী আলোচনা হয়েছে। কাজেই কোনো জায়গায় সাংঘর্ষিক থাকলে সেটা নিশ্চয়ই সেভাবেই আলোচনাটায় আসতো এবং সেটাই উপস্থাপিত হতো। আমার জানা মতে এখনও পর্যন্ত কোনো সাংঘর্ষিক অবস্থা হয়নি। কাজে যেটা অনুমানের উপরে কথা না বলাটাই ভালো। এটা তো বললাম যে সাংঘর্ষিক যদি এটা এখন বিএনপি বলেছেন, এটা কমিশনেও এই কথাটা বলেছেন, গতকালকে ওনারা এসেছিলেন, ওনারা এটাও বলেছেন। এখন ওনারা নিশ্চয়ই আইন মন্ত্রণালয়েও যোগাযোগ করেছেন বা করবেন এবং সেই অনুযায়ী যেটা সবার জন্য গ্রহণযোগ্য হবে সেটাই আর কি হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতগুলো প্রশ্ন। একটা বিষয় স্যার, গণভোটের বিষয় কি করবে? যে ভোট কক্ষের বিষয় বলে এটা কি বাড়বে কিনা গণভোট হলে? গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই। যে তথ্যটা নাই সে তথ্যের উপরে কোনো তথ্য দেওয়ার সুযোগ আমার নেই। আপনি বললেন অভিযোগ করা হয় যে আপনারা এটার আইনি ব্যাখ্যা দিতে পারেন না, এখন এসে বললেন যে আরেক জায়গায় যেতে হবে। আর এক জায়গায় যেতে হবে আমি কথা বলিনি। আমি আরেক জায়গায় যদি আইনি ব্যাখ্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের তফসিলে নাই, অর্থাৎ আইনগতভাবে তফসিলে না থাকার কারণে দেওয়া হয়নি। এখন এটাই হচ্ছে আমরা আগাগোড়াই বলে আসছি। এখন আমি এই কথাটাই বলছি, তফসিলে না থাকলে দেওয়ার কোনো সুযোগ নেই। এখন তফসিলে কেন অন্তর্ভুক্ত করা হয়নি এটা কমিশন থেকে ভালো করে, কমিশন যখন আপনাদের সামনে আসবে তখন আপনারা তখন মাননীয় কমিশনকে এটা জিজ্ঞাসা করেন। আমার পক্ষে তো এটার উত্তর দেওয়া সম্ভব না। আপনি বললেন ইসির পরিকল্পনা অনুযায়ী দুইটা বিষয় শুধু আপনারা পিছায়, তাহলে অন্যান্য সব বিষয় যদি ঠিক থাকে তাহলে আপনাদের এই পর্যায়ে প্রস্তুতি কতটা? আপনি এখন পার্সেন্টেজ অনুযায়ী যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে 90%, 95%, দুটো বিষয়, এবং এই সপ্তাহে হয়ে গেলে 100%। স্যার আরেকটা বিষয় স্যার, বিভিন্ন রাজনৈতিক দল এই পুনর্গঠনের দাবি করছে এবং আমরা কিছুদিন দুই একদিন আগে স্যার দেখলাম কমিশনের সামনে ককটেল তুলেছে। ইসি কোনো চাপ ফিল করছে কিনা? পুনর্গঠনের দাবি করছে এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। ককটেল ফুটানোর ব্যাপারটা যেটা হচ্ছে এটা নিঃসন্দেহে অনাকাঙ্ক্ষিত এবং পুলিশ এটার দায়িত্ব নিয়েছে। পুলিশ যে ককটেল মেরেছে তাকে কনফাইন করেছে এবং পুলিশের তদন্তের পরে বাকি কাজটুকু হবে এবং মামলা হয়েছে, পুলিশ এটার তদন্তের ভাগ নিয়েছেন। পুলিশের কাজটাকে পুলিশই দেখুক, যে যার কাজটুকু দেখি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে স্যার, আপনারা যখন আরপিও সংশোধনের প্রস্তাব দিলেন, আপনার এই মুহূর্তে দেশে একটি রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। এই সংশোধনটা এলে জোটভুক্ত দলগুলোর মধ্যে একটি অনৈক্য দেখা দিতে পারে, অনেক বিশ্লেষক বলছেন। আপনাদের বিবেচনায় এই বিষয়টা ছিল কিনা, রাজনৈতিক স্থিতিশীলতা এটা নষ্ট করবে? আমার মনে হয় না এই প্রশ্নের উত্তর দেওয়ার আমার কোনো এখতিয়ার আছে, কারণ রাজনৈতিক বিষয়গুলোকে আমি আমার এখতিয়ারাধীন নয়, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে যদি ভবিষ্যতে অন্য কোনো বিকল্প তখন কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবে আলোচনাটা আসবে। আপনি কোন প্রেক্ষাপটটা ধরে এটা করেছেন? আমি তো কোনো প্রেক্ষাপট করিনি। এটা প্রস্তাবনাটা তো ছিল, প্রস্তাবনাটা তো কমিশন দিয়েছে, আমি হচ্ছে ধারক, ওখানকার আমি বাহক। এটা কমিশন যে প্রস্তাবনাগুলোকে নিয়েছে, কমিশন ব্যাপার হচ্ছে যে এই আরপিও সংশোধনের ব্যাপারে মোটামুটিভাবে 5টা কনসিডারেশনে এই কমিশন এটা পর্যালোচনা করেছেন। আমি যেটা বলতে পারবো এটা একটা হচ্ছে যে কিছু কিছু প্রস্তাব আছে যেটাতে কমিশন কখনোই দ্বিমত করেননি, কোনো আলোচনা করেননি, মনে করেছেন যে এটা অত্যন্ত স্বতঃসিদ্ধ এবং গ্রহণযোগ্য, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কিছু কিছু প্রস্তাবনা আছে যেটা ভাষাগত বা সংখ্যাগত বা অবস্থানগত শব্দবিন্যাস সংযোজন বিয়োজন করে গ্রহণযোগ্য। কিছু কিছু প্রস্তাব ছিল যেটা রাজনৈতিক ঐক্যমত্য লাগবে। কিছু কিছু প্রস্তাব ছিল কমিশন মনে করেছেন যে এটা নিয়ে আলোচনা আমাদের করার দরকার নেই, বিদ্যমান আইনেই যথেষ্ট। আর পঞ্চমত এটা হচ্ছে যে কমিশন নিজস্ব বিবেচনায় মনে করেছে এটা এইভাবে সংশোধিত হওয়া উচিত। এই 5টা প্রেক্ষাপট রেখে তার মধ্যে 3টাকে যেটা প্রাধান্য দেওয়া হয়েছে, যেটা
নির্দ্বিধায় গ্রহণযোগ্য, সামান্য সংযোজন বিয়োজন করে গ্রহণযোগ্য, আর কমিশন স্বীয় বিবেচনায় যেটা মনে করেছে যে এটা হওয়া উচিত, এই তিনটা মিলিত আলোচনা করে নিয়েই কমিশন প্রস্তাবনাটা তৈরি করেছে এবং সেটা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে উপদেষ্টা পরিষদে উপস্থাপিত হলে মাননীয় উপদেষ্টা পরিষদ সেটা সম্মত হয়েছেন বা ভেটিং মানে সম্মতি দিয়েছেন। এইটাই হচ্ছে প্রেক্ষাপট। এখন আপনি যদি স্পেসিফিক করে জিজ্ঞেস করেন কোনটাতে কতটুকু, আমি দ্যাট উইল ট্যাক্স মাই মেমোরি। ওকে।